বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আজ আমরা ঘরে বন্দী। আমরা সবাই ঘরে থাকি এবং সুস্থ থাকি। অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থবিদ্যা, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আজ আমি যে অধ্যায়ে ক্লাস নিব, অধ্যায় 7, কাজ, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়ে আমরা যা শিখব, কাজ, ক্ষমতা, শক্তি, অসক্ষমতা, কাজ, ক্ষমতা, শক্তি এর একক, গতিশক্তি ও স্থিতিশক্তির সমীকরণ প্রতিপাদন করা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রতিপাদন করা, কর্মদক্ষতা সম্বন্ধে আমরা জানতে পারব এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা জেনে নিই আসলে কাজ কাকে বলে। কাজ হলো প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণ বা সরণ বরাবর বলের উপাংশের গুণফল। তাহলে কাজ কি? ধরি একটি বস্তু আছে হলো এইখানে, এ বিন্দুতে একটি বস্তু আছে। এ বিন্দু থেকে আমরা যদি এ পরিমাণ একটা বল এই বস্তুর উপর প্রয়োগ করি, তাহলে বস্তুটা যদি এ থেকে বিতে যায়, অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা বলবো কাজ হয়েছে। অর্থাৎ কাজ ডাব্লিউ সমান কাজ সমান বল গণিত সরণ। কারণ আমরা প্রথমেই বললাম যে কাজ কি? প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণ বা সরণ বরাবর বলের উপাংশের গুণফল। তাহলে কাজ সমান আমরা কি বলবো? কাজ সমান হলো বল গণিত সরণ। তাহলে কাজেকে আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ গণিত এস, অর্থাৎ বল গণিত সরণ। এবার আমরা উপাংশে, বলের দিকে উপাংশ আমরা একটু দেখি কি সেটা। কাজ সমান বল গণিত বলের দিকে বলের উপাংশ, বলের দিকে বলের উপাংশ। তাহলে আমরা যদি একটা এই বিন্দুতে একটা বস্তু আছে, এই বিন্দুতে আমরা বল প্রয়োগের ফলে কি করছে, বস্তুটি এ থেকে সিতে যায়। তাহলে যদি বলটা এই বরাবর ক্রিয়াশীল হয়, অর্থাৎ এবি বরাবর ক্রিয়াশীল হয়, তাহলে আমরা পাই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ গণিত, এখানে হলো এস কস থিটা, অনুভূমিক বরাবর বলের উপাংশ সমান হলো এস কস থিটা। তাহলে এফ গণিত এস কস থিটা গণিত এস মানে হলো সরণ, এ থেকে সিতে সরণ হয়েছে। তাহলে এফ এস, যদি আমরা মনে করি যে থিটার পরিমাণটা হলো 0, তাহলে আমরা পাবো ডাব্লিউ গণিত ডাব্লিউ ইকুয়াল টু এফ গণিত এস। ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? এফ গণিত এস, কিন্তু বল গণিত সরণ। ধনাত্মক বা বলের দিকে কাজ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, অর্থাৎ বলের দিকে সরণ ঘটে, তবে সেই কাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, তো বল প্রয়োগ করার ফলে আমরা যেই বরাবর বল প্রয়োগ করছি, বস্তুর সরণ যদি সেই দিকেই হয়, তাহলে আমরা তাকে বলবো ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ। অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করব, বস্তুর সরণ যদি সেই দিকে হয়, তাহলে আমরা কি বলবো? ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ হয়েছে।
ঋণাত্মক বা বলের বিরুদ্ধে কাজ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায়, অর্থাৎ বলের বিপরীত দিকে সরণ ঘটে, তবে সেই কাজকে ঋণাত্মক বা বলের বিরুদ্ধে কাজ বলবো আমরা, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখিনি কাজের একক। এমকেএস পদ্ধতিতে কাজের একক জুল, এফপিএস পদ্ধতিতে কাজের একক ফুট পাউন্ডাল, সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্গ। কাজের মাত্রা সমীকরণ W = mL²T-2। এবার আমরা জেনে নিই ক্ষমতা। কোনো বস্তুর কাজ করার হারের ক্ষমতা বলে। কাজ করব আমরা যে হারকেই, সেটাকে আমরা কি বলবো? ক্ষমতা। কোনো বস্তুর কাজ করার হারকে আমরা ক্ষমতা বলবো। তাহলে এই যে ক্ষমতা, হার যখনই থাকবে তখন সময় একটা ফ্যাক্টর কাজ করবে। তাহলে ক্ষমতা P = কাজ ডিভাইডেড বাই সময়। তাহলে এই যে হার আমরা নিলাম, এই হার তাহলে আমরা কি করলাম? সময় দ্বারা ভাগ করে দিলাম। তাহলে ক্ষমতা P = W/T। কোন বস্তুর কাজ করার হারকে আমরা কি বলবো? ক্ষমতা। তাহলে ক্ষমতা P = কাজ ডিভাইডেড বাই সময়, তাহলে W/T। এবার আমরা দেখিনি ক্ষমতার একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমকেএস পদ্ধতিতে কাজের একক জুল পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে কাজের একক ফুট পাউন্ডাল পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্গ পার সেকেন্ড। ক্ষমতার মাত্রা সমীকরণ P = mL²T-3। আমরা কাজ দেখলাম কি? mL²T-2। আর এখানে যেহেতু সময় আমাদের নিচে ভাগ আকারে আছে, ওই জন্য T-3 হলো। এবার আমরা জেনে নিই শক্তি কাকে বলে। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলবো আমরা? শক্তি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলবো আমরা? শক্তি। যে কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। এবার আমরা জেনে নিই স্থিতি শক্তি কাকে বলে। শক্তি দুই প্রকার, স্থিতিশক্তি এবং গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কোনো বস্তুর নির্দিষ্ট স্থানে থাকার জন্য বা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি প্রাপ্ত হয় তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর অবস্থান বা অবস্থার জন্য বা যে পরিবর্তন হয় তার জন্য যে শক্তি প্রাপ্ত হবে তাকে আমরা কি বলবো? ওই বস্তুর স্থিতিশক্তি। কি বলবো? ওই বস্তুর স্থিতিশক্তি। তাহলে পরিমাণটা কি? m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠের এ বিন্দু হইতে, আমরা m ভরের একটি বস্তু নিলাম, বস্তুটাকে ভূপৃষ্ঠের এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলাম। কি করলাম আমরা? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমরা কি করলাম? h উচ্চতায় যদি আমরা নিয়ে যাই, এ থেকে বি যদি উচ্চতা h হয়, আর আমরা কি করছি? g এর বিরুদ্ধে কাজ করছি, তাহলে এ থেকে আমরা বিতে নিয়ে গেলাম। তাহলে এ থেকে বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যদি h উচ্চতায় নিয়ে যাই, তাহলে এ হতে বি বিন্দুতে আনতে বস্তুর কৃত কাজ আমরা কি জানি? বল গণিত সরণ। কাজ সমান কি জানি? বল গণিত সরণ। তাহলে কাজ F গণিত S। সরণটা কতটুকু হয়েছে? h পরিমাণ হয়েছে। এখানে F সমান আমরা কি জানি? ma। এর জায়গায় এখানে কি? g, যেহেতু অভিকর্ষ ত্বরণটা হলো g, তাহলে এখানে mg গণিত হলো h। তাহলে আমরা পেলাম স্থিতি শক্তি সমান হলো mgh। অর্থাৎ যে কোনো বস্তুর কৃত কাজে বস্তুর স্থিতিশক্তি বা স্থিতিশক্তি সমান আমরা কি লিখলাম? কি জানতে পারি বা কি সমীকরণ? স্থিতিশক্তি সমান হলো mgh। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নিই গতি শক্তি। কোনো গতিশীল বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। অর্থাৎ একটা গতিশীল বস্তুতে থাকার জন্য যে শক্তিটা গেইন হয় সেটাকে আমরা কি বলবো? গতিশক্তি। গতিশক্তি যে লাভ করবে, কোনো বস্তু একটা গতিশীল অবস্থায় আছে, তো এই যে গতিশীল অবস্থায় থাকার জন্য বস্তুতে যে শক্তিটা উদ্ভব হবে সেটাকে আমরা কি বলবো? গতিশক্তি।
এবার আমরা দেখিনি গতিশক্তির সাধারণ সমীকরণটা প্রতিষ্ঠিত করব। তো ধরি এম ভরের একটি বস্তু স্থিতিশীল অবস্থায় আছে কোন বিন্দুতে? এ বিন্দুতে। একটু খেয়াল করলে খুবই সহজ জিনিস, আমরা এ বিন্দুতে একটি কি করছে, একটি এম ভরের একটি বস্তু স্থিতিশীল অবস্থায় আছে, তার মানে ইউ ইকুয়াল টু 0। আমরা যদি এফ মানের বল প্রয়োগ করি, প্রয়োগ করার ফলে বস্তুটা কি হলো, এ থেকে বিতে গেল, অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করলো। আমি আবারও বলছি, এ বিন্দুতে এম ভরের একটি বস্তু স্থিতিশীল অবস্থায় আছে অর্থাৎ ইউ ইকুয়াল টু 0। এবার আমরা এফ মানের একটা বল প্রয়োগ করলাম, প্রয়োগ করার ফলে বস্তুটি এ থেকে কোথায় গেল, বিতে গেল, এবং এ থেকে বি এর দূরত্ব যদি এস হয় এবং বি এ গিয়ে বস্তু কি হবে, বেগের পরিবর্তন হলো, কি হলো, ভি হলো। তাহলে বস্তুর ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা এভাবে বলতে পারি জিনিসটা, যে ধরি এম ভরের একটি বস্তু স্থির বস্তুর উপর এফ অসম বল কাজ করে বস্তুটিকে এস দূরত্বে সরালো। ধরি বস্তুটি এ সময় এ সমত্বরণে চলে, শেষ বেগ কি হলো, ভি হলো। তাহলে আমরা গতির সমীকরণ অনুসারে কি পাই, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার ইকুয়াল টু 2as কিসের জন্য, যে আমরা ইউ সমান কি জানি, 0, কারণ আদিবেগ সমান প্রথমেই বলেছিলাম যে বস্তুটি কি আছে, স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকলে ইউ ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে ইউ স্কয়ার যদি বাদ হয়ে যায় তাহলে আমরা কি পাবো, ভি স্কয়ার ইকুয়াল টু 2as, ভি স্কয়ার ইকুয়াল টু 2as। তাহলে আমরা যদি as করি তাহলে as ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। বস্তুটিকে ভি বেগ দিতে যে কাজ করতে হয় সেটাই হলো গতিশক্তি। তাহলে গতিশক্তি ইজ এ ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক। গতিশক্তিটা কি, এক প্রকার কাজ। তাহলে গতিশক্তি ইকুয়াল টু কাজ সমান বল গণিত সরণ। কাজ সমান আমরা কি জানি, বল গণিত সরণ। তাহলে বল সমান আমরা কি জানি, এফ গণিত সরণ যদি এস হয়, বলেছিলাম প্রথমেই এম এ, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এ এস। আমরা একটু খেয়াল করি যে এ এস পূর্বে আমরা বের করে রেখেছি, এ এস সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এই এ এস সমান আমরা বসিয়ে দিলাম এই ইকুয়েশনে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি সমান আমরা হাফ এম, এই হাফটাকে প্রথমে নিলাম, হাফ এম ভি স্কয়ার। তাহলে গতিশক্তি সমান আমরা কি পেলাম, হাফ এম ভি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি নিই শক্তির নিত্যতার সূত্র। শক্তি অবিনশ্বর, এর সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। রূপান্তরের আগে ও পরে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তাহলে বিশ্বে টোটাল এনার্জিটা কি হবে, সব সময় একই রকম থাকবে, এর কোনো সৃষ্টিও নেই, এর ধ্বংস নেই। কিন্তু সাপোজ একটা বাল্ব কি করছে, আলো দিচ্ছে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা যদি ইলেকট্রিকের কথায় ধরি, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হচ্ছে, কনভার্ট হয়ে ওখানে কিছু লাইট এনার্জি হচ্ছে এবং হিট এনার্জি প্রডিউস হচ্ছে। তাহলে শক্তি কিন্তু কি হচ্ছে, অপরিবর্তনীয় থাকছে। শক্তি রূপান্তরের আগে এবং পরে মোট শক্তির পরিমাণটা কি হবে, নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় থাকবে। তো শক্তির এই যে নিত্যতার সূত্র, এই নিত্যতার সূত্রটি আমরা এবার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখব যে এটা প্রমাণ করা যায় কি না। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্রের আমরা এবার প্রমাণ করব। ধরি এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়
এ বিন্দুতে উঠিয়ে স্থির করে রাখা হলো। আমি দেখি পরবর্তী চিত্রে কি করছি। খুবই সহজ জিনিস, একটু মনোযোগ দিলেই হয়ে যাবে। আমরা এম ভরের একটি বস্তুকে কি করলাম, ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে এ বিন্দুতে নিয়ে গেলাম। আবারও বলছি, এম ভরের একটি বস্তুকে, এটা মনে করি যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে আমরা এই উচ্চতায় এ বিন্দুতে নিয়ে গেলাম। এবার এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ হতে এই যে এ বিন্দু যে দূরত্ব, সেটা কি এইচ। ধরলাম আমরা কি যে এই বিন্দুর উচ্চতা হবে এইচ। এবার এ বিন্দুটাকে, এ বিন্দু হতে বস্তুটিকে কি করলাম, আমরা ছেড়ে দিই। যদি ছেড়ে দিই, অর্থাৎ মুক্তভাবে পড়তে দিই, তাহলে কোনো এক মুহূর্তে কি করবে, সে বি বিন্দুতে এসে পৌঁছবে। তাহলে বি বিন্দুতে এসে যদি পৌঁছে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যদি এক্স হয়, তাহলে এই যে বি বিন্দুর দূরত্বটা আমরা সবসময় ভূপৃষ্ঠ থেকে কাউন্ট করব। তাহলে ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর দূরত্বটা নিশ্চিতভাবে, এটা যদি এ সি এইচ হয়, তাহলে বিসি সমান কত হবে, এইচ মাইনাস এক্স। একটু লক্ষ্য করলে জিনিসটা বোঝা যাবে, খুবই সহজ জিনিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা করব কি, এই প্রত্যেকটা বিন্দুতে আমরা দেখব যে স্থিতি শক্তি এবং গতি শক্তি কতটুকু। যেমন এ বিন্দুতে আমরা দেখব স্থিতি শক্তি এবং গতি শক্তি, বি বিন্দুতেও আমরা দেখব হলো স্থিতি শক্তি এবং গতি শক্তি। অনুরূপভাবে আমরা সি বিন্দুতে বলে দিতে পারি যে হলো স্থিতি শক্তি এবং গতি শক্তির মোট পরিমাণটা কতটুকু হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে এ বিন্দুতে কতটুকু হলো। তাহলে এ বিন্দুতে আমাদের স্থিতি শক্তি সমান আমরা কি জানি, এম জি এইচ। পূর্বে আমি প্রমাণ করলাম যে স্থিতি শক্তির পরিমাণ হলো এম জি এইচ, কারণ এখানে জি হলো অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমরা কাজ করছি, এইচ উচ্চতায় উঠিয়ে নিলাম। তাহলে এই বিন্দুতে স্থিতি শক্তি হলো এম জি এইচ। এবং গতিশক্তি, যেহেতু এখানে বস্তুটি স্থির অবস্থায় আছে, তাহলে গতিশক্তিটা কি হবে, গতিশক্তি সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কয়ার। তাহলে ইউ যদি বেগ, ভি যদি কি হয়, শূন্য হয়, তাহলে কি হবে, গতিশক্তির পরিমাণটাও কি হবে, শূন্য হবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, স্থিতি শক্তি প্লাস গতিশক্তি। আমি পূর্বে বলেছি প্রত্যেকটা বিন্দুতে আমরা দেখব, এ বিন্দুতে দেখব মোট শক্তির পরিমাণ, বি বিন্দুতে আমরা মোট শক্তির পরিমাণ দেখব। তাহলে এ বিন্দুতে স্থিতি শক্তি হলো mgh আর গতিশক্তি হলো 0। তাহলে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি হবে, mgh। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই বিন্দু থেকে বস্তুটিকে খাড়া মুক্তভাবে পড়তে দিলে বস্তুটি যতই নিচে পড়তে থাকবে ততই স্থিতি শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকবে। অর্থাৎ এ বিন্দু থেকে বস্তুটা যত নিচে যেতে থাকবে স্থিতি শক্তির পরিমাণটা কমতে থাকবে আর গতিশক্তির পরিমাণটা কি হবে, বাড়তে থাকবে। এবং এই স্থিতি শক্তিটাই কি হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। ধরি বস্তুটি একটি নির্দিষ্ট সময় পরে এক্স দূরত্ব, আমি পূর্বে বললাম, এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছানোর মুহূর্তে বিবেগ প্রাপ্ত হলো। তাহলে বি বিন্দুতে, আবারও বলছি, বস্তুটি একটি নির্দিষ্ট সময় এক্স দূরত্ব অতিক্রম করলো। আমি ছবিতে আবার দেখাচ্ছি, এ বিন্দু থেকে কি হলো, বি বিন্দুতে পৌঁছলো। তাহলে এখানে দূরত্বটা কি হবে, এক্স। কিন্তু ভূপৃষ্ঠ থেকে বি বিন্দু, অর্থাৎ বস্তুটা বি বিন্দু বলতে কি, যে বস্তুটার দূরত্ব কি হবে, এইচ মাইনাস এক্স। তাহলে বি বিন্দুতে স্থিতি শক্তি সমান কি হবে, এম জি এইচ। তাহলে এই যে জায়গায় কি হবে এখন, এইচ মাইনাস এক্স। তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স। তাহলে বি বিন্দুতে আমরা গতিশক্তি পরিমাপ করব। গতিশক্তি আমরা কি জানি, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম, আর এই যে ভি স্কয়ার সমান আমরা বের করি, ভি স্কয়ার সমান আমরা কি জানি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে বি স্কয়ার ইউ সমান হলো 0, আর 2a মানে হলো ত্বরণ জি, আর এস এর পরিমাণটা আমাদের কত দূরত্ব অতিক্রম করেছে, যে এক্স দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 2gx। তাহলে ভি স্কয়ার সমান আমরা পেলাম হলো 2gx। তাহলে হাফ এম আর ভি স্কয়ার সমান হলো 2gx।
তাহলে হাফ এম টু জি এক্স, এই টু কেটে গেলে আমরা কি পাই এম জি এক্স, অর্থাৎ বি বিন্দুতে গতিশক্তি আমাদের কতটুকু পেলাম এম জি এক্স। ভালো করে একটু খেয়াল করি, বি বিন্দুতে স্থিতিশক্তি এম জি এইচ মাইনাস এম জি এক্স, আর বি বিন্দুতে গতিশক্তি সমান আমরা পেলাম এম জি এক্স। এবার আমরা করব কি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি সমান কি হবে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি আমরা কি পেলাম স্থিতিশক্তি প্লাস হবে গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি আমরা কি পেয়েছি এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস করবে দেখি বি বিন্দুতে হলো কি এম জি এইচ মাইনাস এম জি এক্স, আর গতিশক্তি হলো এম জি এক্স। তাহলে এখানে আমরা খালি বসিয়ে দিলাম যোগ এম জি এক্স, তাহলে মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স কেটে গেল, তাহলে থাকলো কত এম জি এইচ। তাহলে এ বিন্দুতে আমি একটু ইকুয়েশনটা দেখাই, এ বিন্দুতে আমরা কি পেয়েছিলাম মোট শক্তির পরিমাণ কি এম জি এইচ, আবার বি বিন্দুতে আমরা মোট শক্তি কি পেলাম এম জি এইচ। তাহলে এই শক্তি এ বিন্দুতে মোট শক্তির সমান, অতএব মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমাণিত হয়। যদি মুক্তভাবে বস্তু পড়ন্ত বস্তু হয় তাহলে কি হবে, সেটা শক্তির নিত্যতা সূত্র প্রমাণিত হবে। অশ্বক্ষমতা কি, বিভিন্ন মেশিনের গায়ে লেখা থাকে বা যে অশ্বক্ষমতা, তো এই অশ্বক্ষমতাটা কি, প্রতি সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে আমরা কি বলবো অশ্বক্ষমতা। প্রতি সেকেন্ডে যদি 550 ফুট পাউন্ড কাজ করে সেটাকে আমরা কি বলবো এক অশ্বক্ষমতা। কর্মদক্ষতা, কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়। কর্মদক্ষতাকে সাধারণত গ্রিক ওয়ার্ড ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু, অর্থাৎ একটা যন্ত্রের কার্যকর শক্তি যতটুকু আমরা পাই এবং যতটুকু আমরা মোট যে শক্তি কি করব আমরা দেব, প্রদত্ত যে মোট শক্তি এর অনুপাতটাকে যদি আমরা পার্সেন্টেজ করি 100% করি তাহলে কি হবে কর্মদক্ষতা পাবো। আবার আমি বলছি যে কোনো যন্ত্রের থেকে মোট যে কার্যকর শক্তি আমরা পাবো, অর্থাৎ বিশ্বে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যার কর্মদক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি 100%। কোনো মেশিনের 80%, 70%, 85%, কিন্তু 100% ইফিসিয়েন্সির যন্ত্র এখনো বিশ্বে আবিষ্কৃত হয়নি। সুতরাং কোনো একটা যন্ত্রে যে পরিমাণ শক্তি দেওয়া হয় সেই পরিমাণ শক্তিটাই আমরা কার্যে রূপান্তরিত করতে পারি না। এই জন্যই কর্মদক্ষতা এটা গ্রিক ওয়ার্ড, এটা দ্বারা আমরা কি এটা ইকুয়াল টু কার্যকর শক্তি, অর্থাৎ যে পরিমাণ শক্তি আমরা মেশিনে পাই কার্যকর শক্তি এবং যে পরিমাণ শক্তি আমাদের প্রযুক্ত হয় সেটার অনুপাতকেই আমরা কি বলবো কর্মদক্ষতা। বিভিন্ন মেশিনের ক্ষেত্রে এটা বিভিন্ন হয়ে থাকে। এবার আমরা দেখে নিই একটু গাণিতিক সমস্যা। 10 কেজি ভরের একটি বস্তু 50 মিটার উচ্চতা হতে পড়ল, তো ভূপৃষ্ঠে পড়ার মুহূর্তে এর গতিশক্তি কত হবে? তাহলে আমাদের কি হবে, ভর হলো 10 কেজি, উচ্চতা হবে কত 50 মিটার উচ্চতা হতে পড়তে শুরু করেছে, উপর থেকে আমাদের ফেলে দিচ্ছে, ভূপৃষ্ঠে পড়ার মুহূর্তে এর গতিশক্তি কত হবে? তাহলে এখানে ভর হলো এম সমান হলো 10 কেজি। যেহেতু বস্তুটি উপর হতে নিচ দিকে পড়ছে সুতরাং এই যে অভিকর্ষ ত্বরণ সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউ আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, এগুলো সবগুলো কি আছে এমকেএস পদ্ধতিতে আছে। এইচ সমান উচ্চতা, এইচ সমান হবে 50 মিটার। তাহলে গতিশক্তি আমাদের কতটুকু সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি একটা সূত্র কি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। অতএব ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মানে কি, ইউ স্কয়ার সমান হলো 0 প্লাস 2 গণিত জি হলো 9.8 গণিত এইচ মানে 50, এইচ মানে হলো 50 মিটার।
তাহলে এখানে ভি স্কয়ার সমান আমরা কত পেলাম 980। পুনরায় আমরা জানি যে গতিশক্তি সমান হলো হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার, হাফ এম মানে কি ভর, ভর সমান কত আছে 10 কেজি, আর ভি স্কয়ার সমান আমরা কত পেয়েছি 980। ভি স্কয়ার সমান হলো 980। এখানে আমরা বের করে রেখেছিলাম, সেটা বসিয়ে দিলাম হলো 980। তাহলে হাফ, এখানে যদি আমাদের 2 দিয়ে কেটে দেয় 5 গণিত 980 সমান হলো 49, অর্থাৎ 4900 জুল। এতটুকু আমাদের কাজ হবে, অর্থাৎ গতিশক্তি এতটুকু হবে। এবার আমরা দেখে নিই 220 পাউন্ড ভরের এক ব্যক্তি পাহাড় চূড়ায় ওঠার জন্য দৌড় দিল। সে 5 সেকেন্ড খাড়াভাবে 10 ফিট দূরত্ব অতিক্রম করলো, তার অশ্ব ক্ষমতা কত হবে? কি হবে আমরা এবার অশ্ব ক্ষমতা বের করব। তাহলে এখানে কত ছিল? এম সমান হলো 220 পাউন্ড। টি সমান অর্থাৎ সময়, যেহেতু ক্ষমতা বের করতে হবে তাহলে নিশ্চিতভাবে সময় দরকার, কারণ ক্ষমতা সমান পি সমান আমরা কি জানি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। 5 সেকেন্ডে গিয়েছে, তাহলে 5 সেকেন্ড। এইচ ইকুয়াল টু হবে কত 10 ফিট, অশ্ব ক্ষমতা পি ইকুয়াল টু হট। তাহলে আমরা প্রথমে কাজ বের করে নিব, কারণ আমরা জানি যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ডাব্লিউ ইকুয়াল টু এম এর পরিমাণ হলো 220 পাউন্ড গণিত জি হলো 9.8 আর হলো গণিত হলো 10। তাহলে ডাব্লিউ এটা ইকুয়াল টু হলো 770,400 ফিট পাউন্ড। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। আর অশ্ব ক্ষমতা বের করার জন্য 550 আমরা দিয়ে দিলাম, তাহলে 550 দিয়ে ভাগ করে দিলাম হলো 25.6 এইচপি। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। যদি গুলির বেগ দ্বিগুণ করা হয় তবে ওইরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? তাহলে আমরা প্রথমে ধরে নিই যে গুলির ভর হলো এম, গুলির বেগ হলো ভি। তাহলে গুলির গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে গতিশক্তি কি হলো হাফ এম ভি স্কয়ার হলো। তাহলে গুলির বেগটাকে আমরা কি করলাম দ্বিগুণ করলাম, অর্থাৎ 2v করলাম। কত ছিল? ভি ছিল। আমরা কি করেছি, এই যে বলছে যে গুলির তক্তা বেগটাকে কি করব আমরা দ্বিগুণ করব। তাহলে 2v করলে গতিশক্তি সমান হাফ এম 2v, মানে দ্বিগুণ করে দিলাম, বেগের দ্বিগুণ ভি স্কয়ার। তাহলে এটা সমান আমরা কি পেলাম হাফ এম 2 দুগুণী 4, তাহলে হাফ এম 4 ভি স্কয়ার। তাহলে এখানে হলো 4, নিচে হলো 2, 2 কেটে গেল। তাহলে 4 এখানে দেখি একটু বুঝতে হবে, সেটা হলো 4 নিয়ে নিলাম আর হাফ এম ভি স্কয়ার। তাহলে একটা গুলির গতিশক্তি আমরা কত পেলাম? তক্তা যদি ভেদ করতে হয় তাহলে কি করলাম হাফ এম ভি স্কয়ার। তাহলে একটা তক্তা হলো ভেদ করলো হাফ এম ভি স্কয়ার। তাহলে প্রয়োজনীয় গতিশক্তি 4 গণিত একটা তক্তা ভেদ করতে লাগে হলো হাফ এম ভি স্কয়ার, তাহলে 4টা। তাহলে গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে কি করবে? 4টা তক্তা ভেদ করতে পারবে। কয়টা তক্তা? 4টা তক্তা ভেদ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ আমার এই ডেলিভারটা মনোযোগ সহকারে শোনার জন্য। আবারও ধন্যবাদ দিয়ে আমরা সবাই ঘরে থাকি এবং সুস্থ থাকি, এভাবে আমরা দেশ এবং জাতিকে সাহায্য করি। আসসালামু আলাইকুম।